নমস্কার, আমি পারমিতা। বৃশ্চিকতার একটা নতুন এপিসোড নিয়ে আজকে চলে এসেছি রুমুদির বাড়িতে। আমরা সবাই যাকে রুমুদি বলে চিনি, কিন্তু রুমুদি, তুমি বলো, তোমার একটু পরিচয়টা দর্শকদের সাথে করিয়ে দাও। আজকে তোমার ইন্ট্রোটা তোমার মুখে শুনবো। ঠিক আছে, ধন্যবাদ পারমিতা। এই সকাল সকাল কষ্ট করে চলে এলে অনেক ধন্যবাদ। আর সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এই শহরে সবাই আমাকে রুমুদি বলেই জানে। আমার পুরো নাম আসলে নাহিদ হাশেম রুমু। তো এখানে আসার পর থেকে সব রুমুদি, রুমু ভাবি, রুমু আপা হয়েই চলছি, রুমু হাশেম। এই শহরে তো আছি আমি, এই ডিসেম্বরে আমার আসলে 27 বছর হবে আমি সিয়াটলেই আছি। আর দেশে তো সেই ছোট্টবেলা থেকে শুরু করেছিলাম। আমি যদি সাংস্কৃতিক অঙ্গনের কথা বলি, সেই ছোটবেলা থেকে শুরু করেছিলাম। তখন ক্লাস 4-এ পড়ি। বাংলাদেশ টেলিভিশনে একটা প্রতিযোগিতা হতো তখন, এখন আর হয় না, নতুন কুড়ি বলে। সেই নতুন কুড়িতে আমি প্রথম অংশ নিয়েছিলাম। ক্লাস 4-এ পড়ি, কবিতা আবৃত্তিতে। কবিতা আবৃত্তি এবং দলীয় সঙ্গীত, বেশ কজনা মিলে গান অভিনয়ের মতো। তো সেটাতে আবার আমরা পুরস্কারও পেয়েছিলাম। সেই আমার শুরু। তখন আমরা ঢাকার বাইরে থাকতাম। আর বিটিভি তখন ঢাকাতেই ছিল, এখন দেশের সব জায়গাতেই ব্রাঞ্চ আছে। তো তারপরে ঢাকায় চলে আসার পরে রেগুলার করছিলাম টেলিভিশনে। মোস্টলি আমি কবিতাই করতাম, উপস্থাপনা করতাম বাচ্চাদের অনুষ্ঠানে। আর বড়দের নাটকে বাচ্চাদের রোল করতাম। তো ওভাবেই চলছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং বড় যেই মঞ্চ নাটকের দলটা ছিল থিয়েটার, সেই থিয়েটার থেকে আমার ডাক আসে। সেই ক্লাস 9-এ ঢুকেছিলাম থিয়েটারে। থিয়েটার ছেড়ে এসেছি আমি ডাক্তারি পাশ করে, বিয়ে হয়ে 94-এ থিয়েটার ছেড়ে দেশ ছেড়ে চলে এসেছিলাম। এই দীর্ঘ সময় আমি কত মঞ্চ নাটক করেছি, মানে ওভাবে বলতে গেলে আসলে না, আমার মনেও থাকে না যে আমি কটা নাটক করেছি। তবে একটা নাটকের কথা খুব ভালো করে মনে আছে, যে যেই নাটকটার একটা চরিত্র আসলে আমার জন্যই লেখা হয়েছিল, এবং সেই নাটকটার আমি 80টা শো করেছিলাম। বাবা! 80টা শো করেছিলাম। তারপরে তখন একসাথে মঞ্চে করতাম, টেলিভিশনে করতাম এবং রেডিওতে করতাম একই সময়। সেই ওভাবে ধরতে গেলে ক্লাস 9 থেকে আমার চলাটা শুরু হলো বড়দের নাটকে। আর ছোটবেলা থেকে তো বাচ্চাদের অনুষ্ঠান প্রচুর করেছি। তো তারপরে 94-এ সব ছেড়ে দিয়ে চলে এলাম দেশ থেকে। এই হলো শুরুর গল্প, তাই না? এ হলো শুরুর গল্প। তারপরে যখন 94-এ প্রথমে আমি জাপানে গিয়েছি বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে। তো সেখানেও আমি নাটক করেছি। ছোট্ট একটা নাটক করেছি, আমার হাজব্যান্ডে লিখে দিয়েছিল। আমরা 2-3 জন মিলে একটা ছোট নাটক করেছিলাম। তারপরে চলে এলাম এই দেশে। বাচ্চারা হলো, বাচ্চাদেরকে বড় করছি। তখন বাড়িতেই থাকি, চাকরি করি না, দুটো বাচ্চা সামলাচ্ছি একসাথে। তো ওই সময়টাতে আমাদের বাংলাদেশের বাঙালিরা মিলে আমরা একটা অর্গানাইজেশন করেছিলাম। এখন ওটার নাম হচ্ছে প্রজন্ম বাংলাদেশ, কিন্তু তখন ওটাকে আমরা বলতাম জাস্ট বাংলাদেশ কালচারাল কমিটি, ওরকম। আমরা কজন মিলিয়ে তৈরি করেছিলাম, তার মধ্যে আমি একজন এবং আমার হাজব্যান্ড একজন, আমরা ছিলাম ফাউন্ডিং মেম্বার্স, এখনও আছি। তো ওখানে একটা নাটক করেছিলাম, সেটাও দুজনেরই নাটক ছিল আমার যতদূর মনে আছে, আমার হাজব্যান্ড লিখে দিয়েছিল। তারপরে আরেকটা নাটক করেছিলাম বেশ কয়েকজন মিলে, সেটাও ওর লেখাই ছিল। তো ওভাবেই চলছিল। তখন আসলে এত ব্যস্ত, আমার যমজ বাচ্চা, আমার দুটো ছেলেকে একসাথে বড় করছি, আর এই দেশে তো জানোই কোনো হেল্প নেই, কিছু নেই। তো ওই করছি, বাচ্চাদেরকে বড় করছি, করতে করতে একটা সময় যেটা হয় না, যে একটু একঘেয়েমি চলে আসে। আর আমার নাটকটাকে আমি প্রচণ্ড মিস করতাম, প্রচণ্ড নাটকটাকে মিস করতাম। সব সময় মনে হতো, আহা একটু যদি নাটক করতে পারতাম, একটু যদি নাটক করতে পারতাম, কতদিন কবিতা পড়ি না। এই চলছিল, জীবনও চলছে, বাচ্চারাও বড় হচ্ছে, আমার মধ্যে সেই খিদেটাও বাড়ছে যে কতদিন করছি না। ওই করতে করতে তোমার 2007-এ আমার বাবা খুব অসুস্থ হয়ে গেলেন।
তো স্বাভাবিকভাবে তখন বাচ্চারা অনেকটাই বড়, আমিও তার অনেক আগেই চাকরিতে ঢুকে গেছি, এর মধ্যে পড়াশোনা করতে হয়েছে, চাকরিতে ঢুকেছি, আর প্রতি বছর একবার করে তোমার বাংলাদেশের এই প্রোগ্রামগুলো করছি, প্রজন্ম বাংলাদেশের পহেলা বৈশাখ, 16ই ডিসেম্বর এগুলো করছি। তখন ওই এমসি উপস্থাপনা করছি, কবিতা পড়ছি, আর আমি তখন যেই কাজটা খুব বেশি করে করতাম, আমাদের বাচ্চাদেরকে আমি নাচ শেখাতাম, আমাদের বাংলাদেশ কমিউনিটির বাচ্চাদেরকে নাচ শেখাতাম। ওদের মানে বাচ্চাদের যে সেকশনটা ওটা আমিই করতাম, নাচ শেখাতাম, ওদেরকে কবিতা শেখাতাম, ওদেরকে নাটক শেখাতাম, কিন্তু নিজে নাটকটা করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল ভেতরে। তো মনে আছে এই সময় আমার এক খুব ভালো বন্ধু এবং যাকে সিয়াটলে সবাই চেনে, আমি নামটা বলবো, জয়ন্ত ব্যানার্জি। জয়ন্তদার সঙ্গে আমি কবিতা পড়তাম, আমরা কবিতা পড়তাম জয়ন্তদার সাথে। তো জয়ন্তদা একদিন আমাকে বলল যে তুই এত মন খারাপ করে থাকিস, কারণ তখন আব্বার অসুস্থতা নিয়ে আমার খুব ডিপ্রেশনও চলছিল, যে তুই এত মন খারাপ করে থাকিস, তুই একটু দেবের সঙ্গে যোগাযোগ কর না। আমি তখন বললাম যে আমি চিনি না জয়ন্তদা, দেবদাকে আমি চিনি না। জয়ন্তদা আমাকে ফোন নাম্বার দিল, ফোন নাম্বার দিয়ে বললো যে তুই দেবকে ফোন কর, দেব নিজেও খুব নাটক ভালোবাসে, নাটক করে, ওরা একটা নাটকের গ্রুপ খুলেছে মাত্র, তুই যোগাযোগ কর, তোর ভালো লাগবে। আমি ফোন করলাম দেবদাকে, দেবদা বলল যে হ্যাঁ 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 চলে আসুন চলে আসুন, তখন আপনি আপনি করে, খুব ভালো হবে। তো আমি দেবদার বাড়ি গেলাম, বেলভিউতে দেবদা তখন থাকতো, গেলাম দেবদার বাড়িতে, পরিচয় হলো। সেই বৃশ্চিকে আমার শুরু, সেটা হচ্ছে 2008। এবং বৃশ্চিকে শুরু করে আমার মনে হলো যে মানে আমি আমার হারিয়ে যাওয়া নাটককে খুঁজে পেয়েছি। তো ওই শুরু করলাম, আজও চলছি বৃশ্চিকের সাথে। তো তো জীবনে আমরা অনেক সময় সংসারের এবং প্রফেশনাল লাইফে সমস্ত কিছু চড়াই উতরাইয়ের মাঝে নিজের যে প্যাশনগুলো আছে সেগুলো কোথাও ভুলে যাই, ছেড়ে দিতে হয়, কিন্তু খিদেটা যদি বেঁচে থাকে তাহলে কিন্তু ফিরে আসা যায়, এবং সেই সেই প্ল্যাটফর্মটা বৃশ্চিক তোমাকে ফিরিয়ে দিয়েছে। অবশ্যই অবশ্যই। আপনারা যারা দেখেছেন দেবদার আগের এপিসোডটাই দেবদাকে নিয়ে, তাই না? তো দেবদার সাথে অলরেডি পরিচয় হয়ে গেছে। আজকে রুমুদি তোমার ঝুলিতে অনেকগুলো অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডগুলো নিয়েও শুনবো। কেন? কারণ এটা আমাদেরকে আরো গর্বিত করে যে তোমার মতন একজন সদস্য বৃশ্চিকে, এবং তোমার অ্যাওয়ার্ডগুলো আজকে আমরা শুনবো, যে অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে একটু বলো। আসলে অনেক অ্যাওয়ার্ড না পেয়েছি, কিছু পেয়েছি, বেশিরভাগই পেয়েছি ছোটবেলায়, যখন ওই যে বললাম না যে ক্লাস 4 থেকে শুরু করেছি, সেখানে সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হয় আসলে আমার আম্মাকে। মানে লাকিলি আমার মা এখনো বেঁচে আছেন, দেশে আছেন, কিছুদিনই আগেই দেশে গেছেন। তো আম্মার খুব ইচ্ছে ছিল যে তার ছেলেমেয়েরা কিছু না কিছু করবে, আর আমার আব্বাও এগুলো খুব পছন্দ করতেন, যেই কারণে আমার আব্বা সেই আজ থেকে কত বছর আগে, আমার আব্বা আম্মার যখন বিয়ে হয়েছে 1960 সনে, 60s-এ, আমার আব্বা আমার আম্মাকে গান শিখিয়েছিলেন। মানে আমার আব্বা খুব গান ভালোবাসতেন। তো আব্বা প্রথমে আমার বড় বোন যে, তাকে গান শিখিয়েছে, আমাকে চেষ্টা করেছে, খুব একটা লাভ হয়নি, আসলে বসতাম না। আর যেই কারণেই হোক ছোটবেলা থেকে না আমার কবিতা খুব ভালো লাগতো, ছড়া খুব ভালো লাগতো। আমাদের যে স্কুলের যে পাঠ্য বইয়ের কবিতা ছড়া ছিল না, ওগুলো আমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত, এবং আমি বাংলা পরীক্ষায় খুব ভালো নাম্বার পেতাম অলওয়েজ, কারণ আমি খুব বাংলা, হ্যাঁ খুব দখল ছিল। তো তখন আমরা যখন, আমাদের জীবনের বেশ বড় একটা সময় রাজশাহীতে কেটেছে, রাজশাহী বাংলাদেশের একটা বেশ বড় শহর। তো সেখানে আমি অনেক কম্পিটিশন করেছি, ওই স্কুলের কম্পিটিশনগুলো হয় না, যে মানে বেশ কতগুলো স্কুল মিলে কবিতা আবৃত্তি হচ্ছে, গান হচ্ছে, তো ওই কম্পিটিশনগুলো থেকেই আমার শুরু। এবং সব সময় আমি বাড়িতে দুটো পুরস্কার নিয়ে আসতাম, কবিতা আবৃত্তি আর উপস্থিত বক্তৃতা। ছোটবেলায় লোকে আমাকে খুব খ্যাপাতো যে এই মেয়েকে কথা বলতে দিলে থামে না, ওই প্রবলেম আমার এখনো আছে, কিন্তু কথা বলতে শুরু করলে সহজে থামি না। তো ওই করেই আমার চলা শুরু। তারপরে তো নতুন কুড়ি করলাম, সেখানেও পুরস্কার পেয়েছিলাম। তো সেই সময়টা তখন খুব সম্ভবত আমি ক্লাস 5 কি 6-এ পড়ি, আমার না অতটা মনে নেই। বাংলাদেশে একটা খুব বড় প্রতিযোগিতা হতো, ওটাকে বলা হতো জাতীয় শিশু পুরস্কার। ওখানে শুরু হতো তোমার একদম মহকুমা লেভেল থেকে, মানে হতে হতে মহকুমা হতো,
ভুল বলছি, থানা হতো, মহকুমা হতো, জেলা হতো, বিভাগ হতো, দেন হোল কান্ট্রি। তো প্রতিটা স্টেজে এলিমিনেশন হয়ে যেত, হতে 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 ফুল হোল কান্ট্রিতে যখন হতো তখন কম্পিটিশনটা ডেফিনেটলি খুব স্ট্রং একটা কম্পিটিশন হতো, এবং ওখানে খুব অল্প কজনই থাকতো। আর ওখানে সবসময় দেশের খুব নাম করা যারা ছিলেন ওই ফিল্ডগুলোতে, যেমন ধরো কবিতায় বা গানে, তারা বিচারক ছিল। তো সেখানে আমি দুবার, একবার তোমার ইয়েতে গোল্ড মেডেল পেয়েছিলাম, আর একবার পেয়েছিলাম সিলভার মেডেল, যেটা আমার জন্য খুব মানে খুব আনন্দের একটা ব্যাপার এখনো। একবার কবিতাতে, কবিতা আবৃত্তিতে, আর একবার পেয়েছিলাম তোমার উপস্থিত বক্তৃতায়। এবং উপস্থিত বক্তৃতার ব্যাপারটা একটু বলি, যে ওরা না তোমাকে কোনো সাবজেক্ট দিয়ে দেবে না, তুমি জাস্ট ওখানে যাবে, যাওয়ার পরে তুমি পেপারটা তুলবে, তোলার পরে যা আছে সেটাই তোমাকে বলতে হবে, এবং তার আগে তোমার প্রিপারেশনের জন্য ওরা 5 মিনিট সময় দেয়। আমার মনে আছে যে লাস্ট কম্পিটিশনটা, একদম শেষটা, ওগুলো ওই কান্ট্রি ওয়াইজে যখন এটা পুরো দেশে হচ্ছে তখনও ওখানে 3টে হয়, 3টে হয়ে শেষ কম্পিটিশনে 4জন থাকে, 4জনের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। একদম শেষ কম্পিটিশনটা আমার এখনও মনে আছে, কোনো একটা ছুটির দিনে সকালবেলা আমার বড় ভাই, যিনি এখন ডালাসে থাকেন, আমার বড় ভাই আমাকে নিয়ে গেছে। আমার এসেছিল যে মহাশূন্যে একদিনের জন্য তোমাকে পাঠানো হলো, ওই অভিজ্ঞতাটা। আমি আমার ভাইকে বলছি, আমি ভাইয়া ডাকি, যে ভাইয়া কি বলবো? ভাইয়া বলছে যা মনে আসে তা বলে দেবে। হ্যাঁ ঠিক আছে, উঠে গেলাম, যা মনে আসে তাই বলে দিলাম, এবং আমাকে খুব অবাক করে গোল্ড মেডেল দিয়ে দেওয়া হলো। তো ওটা আমার খুব ভালো একটা স্মৃতি। আমি না এখনো চোখ বন্ধ করলে সেই ছোট রুমুকে আজও দেখি, কি জামা পরে গেছি আমার এখনো মনে আছে, ভাইয়ার কথাটা এখনো মনে আছে, যা মনে আসে বলে দাও, কারণ কি বলবো কিছুই মনে আসছে না। ওই শুরু। তারপরে নাটকের অনেক পুরস্কার পেয়েছি। তো আমি যখন দেশে থাকি থিয়েটারে তো করতামই, আমাদের বাচ্চাদের একটা নাটকের গ্রুপ ছিল থিয়েটারে। তো আমি ক্লাস 9-এ ঢুকেছি, আমি ছিলাম ওদের ইয়াংগেস্ট মেম্বার। আর আমাদের তখন বাচ্চাদের একটা গ্রুপ ছিল, তো সেই লিটল থিয়েটারেও আমি নাটক করতাম, এবং সেখানে আমি অনেক পুরস্কার পেয়েছি। তারপরে শেষ পুরস্কারটা পেলাম এই বুড়ো বয়সে এসে, ব্যাক অন 2019 বাংলা আমেরিকাতে প্রতি বছরই একটা ইয়ে হয়, কনফারেন্স হয়, তোমরা সবাই জানো, NABC। তো ওই NABC-তে 2019-এ ওরা ছোট নাটকের একটা কম্পিটিশন করেছিল, এবং সময়সীমা ছিল 30 মিনিট। সেই 30 মিনিটের নাটকে আমি আর দেবদা অভিনয় করেছিলাম রাক্ষসী বলে, বৃশ্চিকের একটা প্রোডাকশন আছে, নজরুল ইসলামের লেখা, দেবদার ডিরেকশনে। সেই নাটকটা আমরা করেছিলাম, এবং সেখানে আমাকে বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার দেওয়া হয়েছিল। এই তো সবাই বুঝতে পারছেন যে কত ইন্সপিরেশন একজন মানুষের সাথে আজকে আমরা পরিচয় করছি। এবং তোমার গল্পটা শুনলে আমি একটা কথা বলবো, যে যেমন আমরা সবসময় এটা বলি যে একটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, তেমন একটা সফল নারীর পেছনে অনেকগুলো পুরুষের হাত থাকে। বাবা, তারপরে দাদা, তারপরে হাজবেন্ড নাটক লিখে দিচ্ছেন, পারফর্ম করছেন। তাহলে মানে এনারা ছাড়া যেমন আমরাও সফলতায় পৌঁছাতে পারবো না। খুব সত্যি, কারণ বিশেষ করে এই দেশে ছোটবেলায় কি হতো, যে মানে আমি যেহেতু বারবারই বলছি অত ছোটবেলা থেকে করছি, স্কুল কলেজ করছি, বাড়ি আসছি, বাড়ি এসে টেবিলে খাবারটা রেডি, আমি তো আর কিছু করছি না, মা সব করে দিচ্ছে, খেয়ে রিহার্সালে বেরিয়ে যাচ্ছি বাবার গাড়ি নিয়ে, সঙ্গে কেউ একজন যাচ্ছে, মানে ওইভাবে করে এসছি। তারপরে যখন নিজের জীবন শুরু করলাম, ছেলেদের হোমওয়ার্ক থাকছে, ছেলেদের স্কুলের প্রজেক্ট থাকছে, এদিকে আমার নাটকের রিহার্সাল, আমি কিন্তু সব করে গেছি। আমার ছেলেদের যেদিন হাই স্কুল গ্র্যাজুয়েশন ছিল সেই দিন আমাদের নাট্যমেলা ছিল, বৃশ্চিকের নাট্যমেলা ছিল সেই দিন। আমার মনে আছে যে যখন নাট্যমেলার ডেটটা হলো, আমি দেবদাকে বললাম, দেবদা আমি নাটক করতে পারবো না, ওদিন আমার ছেলেদের হাই স্কুল গ্র্যাজুয়েশন। দেবদা বলল যে তাহলে তো নাটকটাই হবে না। তো কী করি, তখন আমাদের গ্রুপে আরও বাকিদের সাথে কথা হলো। আর তখন নাট্যমেলাটা আমরা অ্যারেঞ্জ করতাম না, নাট্যমেলাটা অ্যারেঞ্জ করতো অমৃতা সিয়াটলের একটা নন প্রফিট অর্গানাইজেশন। তো অমৃতা সিয়াটলের সাথে আমরা তখন কথা বললাম যে কোনোভাবে আমাদের স্লটটাকে একদম শেষে দেওয়া যায় কিনা, তাহলে আমি নাটকটা করতে পারবো। আমার এখনও মনে আছে যে আমি গ্র্যাজুয়েশন শেষ করে বাড়ি এসে শাওয়ার করে বেরিয়ে গেছি, কারণ আমার নাটক আছে।
এই কাজগুলো আমি করতে পারতাম না আমি যদি আমার হাজব্যান্ডের সাপোর্ট না পেতাম। একদমই তাই। মানে এটা স্বীকার করতে কোনো অসুবিধে নেই যে প্রত্যেকের জীবনে। হ্যাঁ, প্রত্যেকের জীবনে অবশ্যই এই সাপোর্টটা না পেলে না আমি করতে পারতাম না। আর অ্যাট দ্য সেম টাইম আমার বাচ্চাগুলো খুব লক্ষ্মী ছিল, খুব দুরন্ত দুটো ছেলে, কিন্তু এই ব্যাপারে ওরা কখনো কিছু বলেনি, মানে কখনোই আমার ওই প্রবলেম হয়নি, না মা তুমি নাটক করতে যাবে না। মানে এমন হয়েছে যে রিহার্সাল ক্যান্সেল করতে হলো, হঠাৎ করে দেবদা আসতে পারছি না, কালকে ছেলের প্রজেক্ট আছে, ওটা সাবমিট করতে হবে, তোমার বাচ্চারা বড় হবে দেখবে মিডল স্কুল হাই স্কুলে এত কাজ করতে হয়। তারপরেও না মানে সব কিছুর মধ্যেই ওই যে ভালোবাসাটা, খিদেটা, হ্যাঁ খিদেটা, ভালোবাসাটা এতটাই বেশি যে ছাড়তে পারি না। না ছাড়লে তো হবে না, ছাড়লে কিছুতেই হবে না। কিন্তু তুমি তো বাংলাদেশে নাটক করেছো এবং ইউএসএ তে আসার পরে বা বিদেশে আসার পরে বাংলাদেশ, এই দেশ, এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে গেছে, তাই না? বলো, আর সেইটাতে বাংলা সাহিত্যটাকে তুমি কিভাবে দেখো? কারণ কি বাংলা বেশিরভাগ এটা বৃশ্চিক বাংলা নাটকের দল, এবং বাংলা নাটক হয়, বাংলা সাহিত্য কেন্দ্রিক নাটক হয়, এবং সেভাবে কিভাবে গল্পটা চয়ন করা হয় বলো তো? গল্পটা তো আসলে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের, বিশেষ করে বৃশ্চিকের নাটকগুলো, বেশিরভাগ নাটকই আসলে ইদার দেবদা অ্যাডাপ্ট করেছে কোনো বিখ্যাত গল্প থেকে, অথবা দেবদা লিখেছেন। মানে অত বড় একজন গুণী মানুষ এই শহরে আমি আসলে খুব কম দেখেছি, যেটা আমি সবসময় স্বীকার করি, স্বীকার করবই। উনি আমার শিক্ষক, আমি যতদূর শিখে এসেছি বাকিটা দেবদা আমাকে শিখিয়েছেন। আর তবে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমাদের এত ভালো ভালো গল্প আছে। রিসেন্টলি আমরা মনোজ মিত্রকে হারালাম, খুব দুঃখের ব্যাপার। ওনার লেখা নাটকও আমরা করেছি, এবং ওনার লেখা নাটকগুলো করার সুবিধে হচ্ছে যে নাটকগুলো খুব তৈরি থাকে, আমাদের কিছু করতে হয় না। বৃশ্চিকই করেছিল বাঞ্ছারামের বাগান, আমি করিনি, আমি ওটাতে অভিনয় করিনি, বাট আমি ছিলাম, ডেফিনেটলি আমি প্রোডাকশনে ছিলাম। তারপরে কাক চরিত্র, দেবদা অসাধারণ অভিনয় করেছিলেন এই কাক চরিত্রে, সেটা তো মানে আমি অভিনয় করিনি, বাট আমি ওখানে ছিলাম। তো ডেফিনেটলি বাংলা সাহিত্যটা এত সমৃদ্ধ যে আমরা ওখান থেকে নাটক করা শুরু করলে জীবন শেষ হয়ে যাবে, সাহিত্য তো শেষ হবে না, তাই না? একদমই ঠিক। তো দিদির কাছে এখন শুনবো, দিদি তোমার ফেভারিট নাটক কি বল? মঞ্চ নাটক? আচ্ছা, আমার ফেভারিট নাটক বলতে হয়, প্রথমে বাংলাদেশের কথা বলি, দেশে করে এসেছি যেই নাটকটা 80 বার করেছি, এখনো কৃতদাস। ওই নাটকে চরিত্রটা ছিল যে একটি মেয়ে যে বাংলা সিনেমাতে এক্সট্রা হিসেবে কাজ করে। এক্সট্রা মানে বোঝো তো না? হ্যাঁ, এক্সট্রা হিসেবে কাজ করে, সহকারী। হ্যাঁ, মানে ওদেরকে না যেটা হয়, আমি শিওর যে পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সিনেমাতে এই চরিত্রগুলো থাকে, যে ওদেরকে জাস্ট পয়সা দিয়ে নিয়ে আসে, আজকে দিনে তুমি করবে, এবং তোমার ইয়েটা হচ্ছে ধরো ভিড়ের মধ্যে কয়েকজন লাগবে, ওরকম একটা গানের মধ্যে কয়েকজনকে বসে থাকতে হবে, ওরকম। তো আমার নাটকের চরিত্রটা ছিল যে এই মেয়েটি বাংলা সিনেমাতে এক্সট্রা হিসেবে কাজ করে, এবং তার ওই পয়সাটা দিয়ে ইয়েটা চলে, সংসারটা চলে। মেয়েটা একটা অল্প বয়স্ক মেয়ে, এবং ওখানে ওই সিনেমার শুটিংয়ে একটা অঘটন ঘটে যায় মেয়েটার সঙ্গে, সেটার উপরে নাটকটা। তো এই নাটকটা আমার খুব মানে মনে আছে, খুব প্রিয়। এই নাটকটা আমি কলকাতাতে করেছি, দিল্লিতে করেছি, এবং তখন আমি অনেক ছোট, ক্লাস 9-10-এ পড়ি। এবং আমার মনে আছে দিল্লিতে এই নাটকটা করার পরে দিল্লি হাই কমিশনের তখন যিনি ইয়ে ছিলেন, কি জানি বলে, হাই কমিশনার ছিলেন যিনি, উনি এসে আমাকে বলেছিলেন যে মেয়ে তুমি তো দিল্লি শহর কাঁপিয়ে দিলে। বাহ, ওটা মানে কমপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা খুব মনে আছে। আর আমরা কলকাতাতে নাটকটা আমি করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে, এবং তারপরে অত বছর পরে একাডেমি অফ ফাইন আর্টসে আমি আবার নাটক করতে গেলাম বৃশ্চিক থেকে, ব্যাক অন 2015। আমরা ওরে বিহঙ্গমর নাটকটা করেছিলাম। আর এখানে বৃশ্চিকের নাটকের মধ্যে যদি আমার প্রিয় নাটক হয়, আমি চোখ বন্ধ করে বলবো বেশ্যা। অসাধারণ মানে একটি নাটক। আমি জানি না তোমরা বোধহয় দেখোনি, তোমরা হয়তো তখন শহরে আসোনি। ভীষণ ভালো একটি নাটক। তো এটা মানে এই দুটো নাটক আমার সারা জীবন মনে থাকবে, নাটকের ডায়লগগুলোও মনে থাকবে। এইভাবেই মানে ওতপ্রোতভাবে জড়িত নাটকগুলোর সাথে। আর তোমার ফেভারিট মুভি?
মুভি তো আসলে এত মুভি আমি দেখি না, আমার মনেও থাকে না। বা রিসেন্টলি একটা মুভির খুব বারবার মনে পড়ে, সেটা হচ্ছে যে স্বাতীলেখা সেনগুপ্ত, ওনার সঙ্গে তো আমাদের সামনাসামনি দেখা হয়েছিল কলকাতায় যখন নাটক করতে গেলাম, উনি আমার নাটক দেখেছেন। তো স্বাতীলেখা দির যেই শেষ মুভিটা হলো, প্রথমটা তো বেলা শেষে, তারপর একটা বেলা শুরু। ওই বেলা শুরু মুভিটার আমি যে কতবার দেখেছি, অসাধারণ, রয়ে যায়। যেমন গল্প তেমন স্বাতীদির অভিনয়, মানে অসাধারণ, ছুঁয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটার কথা। আর রিসেন্টলি একটা মুভি দেখেছি, এটা তোমার ইংরেজি একটা মুভি, নেটফ্লিক্সে আছে, এটা বেশ পুরনো মুভি, কিন্তু ওই গল্পটা আমাকে খুব ছুঁয়ে গেছে। মুভিটার নাম হচ্ছে স্টিল অ্যালিস, এবং ওটা তোমার অ্যালজাইমারের ওপরে। মানে ওই গল্পটা আমাকে ছুঁয়ে গেছে, যে মানুষের জীবনে কত কষ্টের সময় আসতে পারে আমরা জানি না। আর অভিনয় দিয়ে সেটাকে কিভাবে ফোটানো যায় এবং প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেয়া যায়। বিশেষ করে স্টিল অ্যালিসে যে তোমার যে মুখ্য চরিত্র অভিনয় করছেন, তার খুব অল্প বয়সে আলজাইমার হয়েছে। ওই যে অভিনয়টা, একটা আলজাইমারের রোগী দিনে দিনে নিজেকে হারিয়ে ফেলছে, ছেলে মেয়েগুলোকে ভুলে যাচ্ছে, মানে ওই অ্যাক্টিং না, আমি জানি না কি করে লোকে এত ভালো অ্যাক্টিং করে, আই ডোন্ট নো। অবশ্যই তোমরা জানো, তোমরা অভিজ্ঞ মানুষ, এবং সেই অভিজ্ঞতা থেকেই জানতে চাইবো যে ধরো এখন যারা এই ভিডিওটা দেখছে, সিয়াটেলে নতুন এসছে, নাটক করতে চায়, নাটকের দলে জয়েন করতে চায়, তো এই প্রসেসটা কি, ও মানে তোমরা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে, এবং অনেকে আছে হয়তো তাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু ইচ্ছে আছে, সেই প্রসেসটা যদি একটু বলো। আমরা আসলে সব সময় বৃশ্চিক থেকে আমরা চেষ্টা করি নতুনদেরকে ডাকতে সব সময়, এবং যেই কারণে না এ বছর বিশেষ করে আমরা বেশ কয়েকটা ওয়ার্কশপ করেছি সামনাসামনি, মানে ফিজিক্যাল একটা ওয়ার্কশপ করেছি, জুমে বেশ কয়েকটা করেছি, এবং তার কারণে এটা যে শহরে যারা নতুন এসেছে, যারা ইন্টারেস্টেড, তারা যেন আমাদের সাথে জয়েন করে। আর মানে সব কিছুই শিখতে হয় আমার মতে, সব কিছুর জন্যই প্র্যাকটিস লাগে, সব কিছুর জন্যই একটা গাইডলাইন লাগে। আমি একবার তোমাকে গাইডলাইনটা দেখিয়ে দিলে তারপরে তুমি তোমার মতন করে করবে, কারণ আমি যেভাবে কথা বলি তুমি সেভাবে কথা বলো না, কিন্তু আমি যদি তোমাকে কতগুলো বেসিক স্ট্রাকচার দেখিয়ে দিই, দেন এনিওয়ান ক্যান ডু ইট। এবং সেটাই আমরা চেষ্টা করছি। গত বছর না, ভুল বলছি, এই বছরে 24-এ বৃশ্চিকের নাট্যমেলায় আমি যেই নাটকটা ডিরেক্ট করেছিলাম, চোর, দেবদাও আমার সাথে ছিলেন, এবং সেই নাটকে আমাদের সঙ্গে নতুন শিল্পী ছিলেন যারা কখনো স্টেজে ওঠেনি এবং ভালো করেছে। এবার যেটা করব, 2015-এ যেটা করব, আমি ডিরেক্ট করছি, সেখানে আমার সাথে দুজন কাজ করছে যাদের জন্য এটাই প্রথমবার মঞ্চে ওঠা হবে, এবং ওদের এত আগ্রহ, এত ইচ্ছে, এবং আমার খুব ভালো লাগে। আমি কোনো কার্পণ্য করি না, আমি যতটুকু জানি ততটুকু শেখাতে, মানে আমি এমন বেশি কিছুই জানি না, বারবার বলছি আমারও শিখতে হয় এখনো। আমি নিজে করে যেমন বাকিদেরকে বলি, এই কোথায় কি করতে হবে আমাকে একটু বলো, কোথায় ইমপ্রুভ করব, কোথায় কি করব, তো আমি সব সময় শেখাতে চাই, মানে, এবং বৃশ্চিক সব সময় সবাইকে ওয়েলকাম করছে। শহরে যেই আসুক নতুন, আমাদের সঙ্গে যোগাযোগ করলে ডেফিনেটলি। তো বৃশ্চিকের দরজা সবার জন্য খোলা, শুধু যেটা করতে হবে বৃশ্চিকের ইউটিউব পেজটাতে সাবস্ক্রাইব করতে হবে, বা বৃশ্চিকের পেজে আসুন, যোগাযোগ করুন, এবং এই দলটাকে আরো বড় করি আমরা সবাই মিলে। কারণ যারা আছে আমাদের সাথে তারা সমৃদ্ধ অলরেডি করেছে এই নাটকের দলটাকে, এবং আরো নতুন প্রজন্ম এলে নতুন এবং পুরনোর মেলবন্ধনে এটা আমি জানি যে আরো বড় জায়গায় পৌঁছাবে। তো বৃশ্চিকের দরজা সকলের জন্য খোলা, নতুন এবং পুরনোর মেলবন্ধন হবে এই বৃশ্চিকের নাটকের দলে, বাংলা নাটকের দলে। এবং যারা আসতে চান, নতুন সিয়াটেলে এসছেন, হয়তো এই ভিডিওটা দেখছেন, বৃশ্চিকের ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করবেন, বৃশ্চিকের ফেসবুক পেজে লাইক করুন এবং মেসেজ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, অলওয়েজ ওয়েলকাম। আর এইভাবেই তবে নতুন যে নাটক হতে চলেছে 2025-এ, সেইটা সম্পর্কে যদি বলো। নাট্যমেলা, হ্যাঁ, আমরা প্রতি বছরই তো বৃশ্চিক নাট্যমেলা করে সিয়াটলে, আমাদের নিজেদের নাটক থাকে, এবং আমরা আমাদের শহর থেকে সবাইকে ইনভাইট করি, যে নাটক করতে চায় আসতে পারে, অন্য স্টেট থেকে আসে। তো এবার একটা নাটক করছি
কি নাটক সেটা বলবো না, তাহলে তো মজাটা চলে যাবে। কিন্তু সবাইকে বলবো, আমি শিওর যে যারা এই ভিডিওটা দেখছেন তারা বৃশ্চিকের নাটক আগেও দেখেছেন, সবাইকে বলবো যে নাটক দেখতে চলে আসবেন। অনেকগুলো বেশ মজার ইন্টারেস্টিং নাটক হবে, এতটুকু বলবো, এর বেশি আর বলবো না। এবং আমরা চেষ্টা করছি যেন আপনাদেরকে একটা ভালো সময় দিতে পারি, যেই সময়টাতে শুধুই নাটক থাকবে, আনন্দ থাকবে। ঠিক আছে? বাঙালি এবং বিনোদন এই দুটো শব্দ একসাথে জুড়ে যায় সব সময়, কারণ তখন আর এপার বাংলার ওপার বাংলা থাকে না, তখন আমাদের বাংলার সাহিত্য, নাটক, সিনেমা সব যেন মিলেমিশে এক হয়ে গেছে। সেই প্ল্যাটফর্মটাই আরেকটা নাম হচ্ছে বৃশ্চিক। তো সবাই একসাথে থাকি, যুক্ত থাকি এই নাটকের দলের হাত ধরে। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। আজকের জন্য নমস্কার। আমাদের পরবর্তী প্যানোড্রামা বৃশ্চিকের নাট্যমেলা 2025 15ই মার্চে হচ্ছে, সবাই চলে আসবেন।